সিরিয়ালের নায়িকাদের থেকে ডিস্টেন্স রেখেই। একটা সিনেমায় ছিল গোয়েন্দা, যেখানে বাবার মৃত্যু নিয়ে কাহিনী। এবারের সিনেমা সে অভিনয় করেছে জমিদার পুত্রের, যে কিনা শেষে নিজের হাতে নিজের বউকে খুন করে দিল, যেটা এই সওদাগর বাড়িতেই অভিনয় হয়েছে। তার এই ৮ বছরের চলচ্চিত্র জার্নিতে মাত্র ২টা সিনেমা হতে চলেছে। শুধুমাত্র নিজের মনে কোনো ভিন্ন ধারার কাহিনী আসলেই অভিনয় করতে রাজি হয়। বাবার মাধ্যমেই সকল সুযোগ সুবিধা আছে তার। এমনিতেই তার ঢাকায় বড় ব্যবসা আছে, সেটা নিয়েই ব্যস্ত থাকে সে। এগুলো নিয়ে জুনায়েদ সওদাগর ও সওদাগর মহলের প্রত্যেকের সাথে কথা বলবে ভাবছে। শুধু বাবা মা আসার অপেক্ষা। ক্যামেরাম্যান ওকে বলার সাথে সাথে নিশাত ওর জমিদারি ভাবভঙ্গি পোশাকেই বাইরে আসে। উদ্দেশ্য তার মনের গহীনে বাস করা নারীকে দেখার। গ্রামে এসেও যে এমন এক নারীর প্রতি আসক্ত হবে, তাও সোজা বিয়ে করে সারা জীবন নিজের করার জন্য, এটা সে কখনো ভাবেনি। তামান্না গ্রামে থাকলেও সে অনেকটাই আধুনিক। অবশ্য ঝুমঝুমপুর এলাকায় বাস করলেও তার চলাফেরা তো শহরেরই হয়ে থাকে। প্রতিদিন কলেজ করতে শহরে যাওয়া, ঢাকায় আত্মীয়দের বাড়িতে যাওয়া তো আছেই। এই যুগে আধুনিক হতে গ্রাম আর শহর লাগে না, এটা নিজ নিজ মস্তিষ্কের ব্যাপার। কেউ বিষয়টি বুঝে তো কেউ বুঝবে না। কয়েকটা ঘরের পাশ দিয়ে কান পেতে হাঁটছে নিশাদ। একটা ঘরের জানালার কাছে পা রাখতেই শুনতে পায় সে ঘুঙুরের শব্দ। ৩-৪টা পায়ে ঘুঙুর আছে, তাই তো শব্দগুলো বেশি করে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তামান্নার কণ্ঠ শুনতে পেল নিশাদ। তামান্না বলে, শোনো তোমরা সবাই, কাল হলুদের অনুষ্ঠানে আমরা কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়ে দিব। যশোরে বড় হয়েছি বলে কি আমরা আধুনিক না? আমরা নাম করা না বলেই কি আমরা নেতিয়ে গেছি? একদমই না। আমি গুনে গুনে ৩ বছর নৃত্য শিখেছি। সে অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি তোমাদেরকে আজ সারাদিন নৃত্য শিখিয়ে দিব। ওই বিদেশি নটাঙ্গির চামচিকার থেকে আমরা ভালো পারফরমেন্স করব। কি পারবে তো তোমরা? সবাই মাথা নাড়ালো, শুধু মর্জিনা বাদে। তামান্না চোখ গরম দিয়ে বলে, তোর আবার কি হলো? মানে আমার হাতে কাজ আছে তো। কি কাজ? গহনাগুলো পরিষ্কার করতে দেওয়া হয়েছে। ওগুলো আসলেই আমাকে ওগুলো পাহারা দিতে হবে, গিন্নি মায়ের আদেশ। গহনা? চিত্রা বলে ওঠে। তামান্না বলে, হ্যাঁ, আমাদের দাদা দাদিদের সময় করানো এই সদাগর বংশের বৌদির জন্য করেছিল। চিত্রা এত কিছুর কিছুই জানে না, তাই সে আনন্দের সাথে বলে, কই দেখি তো, আমি তো এগুলো কোনোদিন দেখিনি। শুনেছি পুরাতন গহনায় নাকি খাঁটি স্বর্ণ আর ভারও বেশি থাকে। সে থাকে, তুমি আর কি দেখবে। এই বাড়িতে থেকে আমি এই জীবনে মাত্র একবার দেখেছি। এগুলো তেমন একটা বের করা হয় না। সবাই কথা বলছে, কিন্তু ফালাক আছে আনমনে। হুজুকে চ্যালেঞ্জ করলেও তার মনটা পড়ে আছে জুলফিকারের দিকে। একজনকে ভালোবেসে কিনা আরেকজনকে বিয়ে করবে। কষ্ট হচ্ছে তো এটা ভাবতেই। মনে মনে ভাবছে, অলৌকিক কিছু ঘটিয়ে দাও আল্লাহ। এই মনকে বিষিয়ে দেওয়ার আগেই এমন কিছু করে দাও যেন বিষ উগরানো না লাগে। রোহিণী পা থেকে ঘুঙুর খুলে ফালাকের কাঁধে হাত রেখে বলে, এই ফালাক, কি ভাবছো তুমি? ফালাক ভাবনা থেকে বাস্তবে ফিরে এলো। মুখে কিছুই বলল না, শুধু এক পলক তাকালো রোহিণীর মুখের দিকে। তামান্না এদিকে তার মতো চৈতির প্রতি রাগ মেটাচ্ছে, যেটা জানালা দিয়ে দেখছে নিশাদ। মুখে মুচকি হাসি তার। তামান্নার এই স্বভাবটা তার কাছে বাচ্চামো থেকে কম কিছু মনে হচ্ছে না। তামান্নাকে দেখে বুকের বাঁ পাশটায় হাত রেখেই বলে, কি আছে এই সাধারণ নারীটির মাঝে, যে কিনা একদিনে আমার মনে জায়গা করে নিতে পারে? মায়ায় ঘিরা নারীটির রূপ, গুণ সব কিছু আমাকে মুগ্ধ করে দেয় ক্ষণে ক্ষণে। তার এক একটা রূপ যে আমাকে পাওয়ার আকাঙ্ক্ষা বাড়িয়ে দিচ্ছে। ভেবেই অন্য প্রান্তে এসে কল করে বাবার কাছে। নিশাদের বাবা নাহিয়ান রিসিভ করতে নিশাদ বলে, তোমরা অতি শীঘ্রই এখানে আসো বাবা। নাহিয়ান খান হাসলেন। ছেলে এমন পাগলামো কখনোই দেখায়নি, এই প্রথম দেখালো। খুব বাজেভাবে ছেলে যে ওই মহলের নারীটির প্রতি ফেসেছে এটা বুঝতে পারল, তাই বলে। নিশাদ মৃদু হেসে কল কাটল। কল কাটার সাথে সাথেই পেছন থেকে শখের নারীর আওয়াজ কানে ভেসে আসলো। তামান্না বুকে হাত ভাঁজ করে দেয়ালের সাথে হালকা ঘেঁষে বলে, শত্রুপক্ষকে হারাতে কি আড়ি পেতে নাচ দেখতে এসেছিলেন? নিশাদ শুনেও প্রতিক্রিয়া জানালো না, শুধু হাসলো সে। মনে মনে বলে, শখের নারী কি করে শত্রু হয়? সে তো আমার হৃদয়ের মালকিন। পেছন ফিরে তামান্নার অতি নিকটে এসে নিশাদ বলে,
শত্রুপক্ষ বুঝি এতে ভয় পেয়ে গেছে? তামান্না সোজা হয়ে দাঁড়ালো, নিশাতের সামনে মুখটা এগিয়ে দিয়ে এক ভ্রু উঁচু করে বলে, একদমই না, এসব ছোট ছোট ব্যাপারে আমি ভয় পাই না। তাহলে আমাকে নিয়ে এত আতঙ্ক কেন? জাস্ট শত্রুপক্ষ থেকে নিজেকে রক্ষা করার জন্য। এইটুকু তো করতেই হবে, না হলে যে শত্রুপক্ষের ডানা উঠতেই থাকবে, ডানাটা তো আমাকেই কাটতে হবে। নিশাত শুধু হাসলো। তামান্নার চুলগুলো সামনে থেকে কাটা, যার কারণে কিছু চুল সামনে চলে আসে। নিশাত এই চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল। ফু দেওয়ার কারণে তামান্না চোখটা বন্ধ করে দিল। নিশাত এবারও মৃদু হাসলো। শখের নারীর প্রত্যেক কর্মেই যেন হাসিটা মুখে লেগেই থাকে। নিশাত স্থান ত্যাগ করল সাথে সাথেই। তামান্না চোখটা খুলে কাউকে দেখতে পেল না আশেপাশে, মুখ ভেঙচি দিয়ে ভেতরেই চলে গেল। আবারও ওরা নাচের চর্চা করতে থাকে। স্বাধীন চৌধুরী বসে আছে গোয়াল ঘরের পাশে, ওখানে সবাই মিলে তাস খেলছে। স্বাধীন চৌধুরীর এক দাস এসে জানালো, সদাগর বাড়িতে বিয়ের আয়োজন চলছে। স্বাধীন চৌধুরী মাত্রই একটা কাঠ ছুঁড়তে নেয় চৌকির ওপর, যেখানে এর আগে বাকিরা কাঠ রেখেছে। স্বাধীন চৌধুরী তার দাসের দিকে ফিরে বলেন, কার বিয়ে? যে হে সদাগরের ওই বাড়িতে একটা আশ্রিতা আছে, ওর সাথেই বিয়ে। আশ্রিতা? ওইটা তো যে সদাগরের কলিজা। মায়াটা পাওয়ার জন্য তো তার মনটা অঞ্চল অঞ্চল করে তাড়াতাড়ি বিয়ে করে নিতে চায়। মায়াটা দেখতে সেই বিশাল সুন্দরী, তবে জুলফিকার সর্দারের বউয়ের মতো নয়। কবে বিয়ে? এই তো পরশু, কাল গায়ের হলুদ। স্বাধীন চৌধুরী দাড়িতে বুড়ো আঙুল দিয়ে চুলকালো, কিছু একটা ভেবে বলে, আগের বার একটা মাইয়ারে ধর্ষণ করতে যাইয়া তো পারল না ওই পলাই, এবার কি গিয়া সোজা খুন করতে পারবি? আগের বার দর্শন করতে পারি নাই তো, এবার মায়াটার জন্য। এই মায়া যে কি চিজ, কি কইতাম। ওই এমনিতে দেখতে সাদা সিধা লাগলে আবার এপে গেলে অগ্নিরূপ ধারণ করে, এই রূপ আবার মধুজা দেখতে দেখতে নেশা লাগে। তাই তো মনে হয় যে সদাগর ফেসে গেছে। কি বলিস? ওই মেয়ের মাঝে দুই রূপ আছে, তাহলে তো মেয়েটাকে আমাদের আস্তানায় আনতে হয়। পেছন থেকে এমন কথা শুনে সবাই পেছনে ঘুরলো। দেখতে পেল লুঙ্গি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে স্বাধীন চৌধুরীর ছেলে সাজিদ চৌধুরী। বর্তমানে চালের আড়তে আছে তার, সেই ব্যবসার কাজ ব্যস্ত থাকে। সাজিদকে দেখে স্বাধীন চৌধুরী বলে ওঠে, ওই মাইয়াডারে নিয়ে তুই কি করবি? একদিন কাছে রাখতাম, আর বেশি ভালো লাগলে সারা জীবনের জন্য রাখবো। সাজিদের বউ রান্নাঘরেই ছিল। এত বড় বাড়ির ভেতরে রান্নাঘর নেই, বাইরেই রান্নাঘর। মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করতে হয়। গরিব বাড়ির সুন্দরী মেয়ে সাইমা। টাকা দেখেই বাবা বিয়ে দেয় এই বাড়িতে। অবৈধ টাকার মালিকের কাছে বিয়ে করার ইচ্ছে ছিল না, তাও ভাগ্যের কাছে হার মেনে বিয়ে করে। বিয়ের পরে জানতে পারে সে যাকে বিয়ে করেছে তার আগেও একটা বিয়ে হয়েছিল। সে বউ এখন ঘরের এক কোণায় পড়ে আছে, বাচ্চা দিতে পারে না। তাই সাইমা কয়েক মাস হলেও একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে, যেটার জন্য ক্ষিপ্ত সাজিদ। কেন তার মেয়ে হতে হলো? তার তো ছেলে চাই, বংশ দেখাশোনা তো ছেলে করতে পারবে। সাইমা যখন শুনল সাজিদ আবারও কোনো নারীর প্রতি লোলুপ দৃষ্টি দিচ্ছে, রান্নাঘর থেকে মুখে শাড়ির আঁচল গুজে কান্না করে দেয়। তার ভাগ্যটা এতটা খারাপ কেন ভাবছে। এই তো চুলার থেকে কয়েক হাত দূরেই একটা মাদুরে তার মেয়েটা শুয়ে আছে। ওখানে চুলার তাপ যায় না, তাই ওখানে মাদুর পেতে মেয়েকে রাখে। মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, তুইও তো বড় হবি, চাইলে তুইও পড়াশোনা করে চাকরি করতে পারবি, তবুও কেন তোর বাপের শখ মিটে না? সাইমার মেয়েটা কিছু বুঝলো না। খেলনাটা গালে নিয়ে তাতে মুখের থুতু মিশিয়েছে, এখন সে শুধু হাসছে। সাইমা আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, আল্লাহ ওই মেয়েটাকে বাঁচিয়ে দিও। 7-8 প্রকার গাছের ডাল শুকিয়ে রেখেছে জুলফিকার। এখন এগুলো দিয়ে কিছু একটা করতে ব্যস্ত। ডালগুলো দিয়ে জড়িবুটি বানাচ্ছে। ঠিক তখনই কল আসে তার ফোনে। জুলফিকার দেখলো ফোনে জল জল করে ভেসে আছে মির্জাফর। জুলফিকার ফোনটা হাতে নিয়েই রিসিভ করে মির্জাফর বলে ওঠে, তোমার ভাইয়ের সাথে তোমার বউয়ের বিয়ের খাবার মন ভরে উপভোগ করার জন্য তৈরি থাকো গুরু। বেদতমিজ মির্জাফর, গুরুজনকে সালাম দিতে হয় জানো না? মির্জাফর মুখ ভ্যাংচালো বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাদু বাবা জুলফিকার সওদাগর। এবার এক হাত বেশি বলে ফেললে। আমাকে তুমি শেখাচ্ছ কি করতে হয় না হয়। যাই হোক, আমি আপাতত আসতে পারবো না। আমার বিষয়ের কি হবে? ওইগুলো আসতে দেরি হবে, এখানে পুলিশের নজর করা হবে। কতদিন লাগবে?
এই তো এই সপ্তাহটা, এর মধ্যেই তদন্ত শেষ করার হুকুম পেয়েছে পুলিশ, তাই তো কড়াভাবে খোঁজ চলছে। পুলিশেরা কি তদন্তের সময় পায় না? সোজা এসে আমাকে পেছন থেকে বাঁশ মারার জন্য তৈরি। কিছু করার নেই, সাদরে বাস গ্রহণ করেছো তুমি, বলছি বিয়েটা করে নাও। অন্ধকার জগতে থেকে নিরীহ মেয়ের সর্বনাশ করতে চাই না। মেয়েটা তোমাকে ভালোবাসে। তুমি কিভাবে জানলে? যতটুকু আড়ালে দেখেছি তাতে বুঝেছি ও প্রথম দিনের মতো তোমাকে ভয় পায় না, বরং তোমাকে আগলে রাখতে চায়। তোমার পাগল জীবনটাকে সাদরে গ্রহণ করে নিয়েছে। এটাই তো আমাকে ওর থেকে দূরে ঠেলে দিচ্ছে। আমার পাগল জীবনটাকে ও ভালোবাসলেও আমি তো পাগল নই। ও তো এক ছলনার প্রেমে পড়েছে। যেদিন ও সত্যিটা জানতে পারবে সেদিন ও সরে যাবে আমার থেকে। ওকে জানতে দিবে না তুমি। কত কত পুরুষ মানুষ আছে ভিতরে 2 নাম্বারই কাজ করে, কিন্তু বউকে রানীর মতো রাখে। তুমিও না হয় তাই করবে। তোমাকে মির্জাফর বলে আমি ভুল করিনি। কেন গুরু? আমি তোমার সাথে কোনো দিক দিয়ে মির্জাফরি করলাম? আমার সাথে না করলেও আমার বউকে নিয়ে তো মির্জাফরি বুদ্ধি তুমিই আছো। সেই দিক দিয়ে তুমি একটা মির্জাফর। তোমার ওই বউকে তোমার কপালে জোটানোই উচিত না। ওই বিষ তোমার বউকে নিয়ে যাক, তুমি বসে বসে আঙুল চুষবে। ওই আঙ্গুল আমি তোমাকে চুষাবো, হারামখোর নিমক হারাম। আমার খেয়ে আমাকে আঙ্গুল চুষতে বলো। সে তুমি আঙুল চুষো বা না চুষো, আমি 1 সপ্তাহের আগে আসতে পারবো না। তুমি আঙুল চুষবে নাকি বউ নিয়ে সত্যি সত্যি বাসর করবে, এটা তোমার ব্যাপার। আমি রাখলাম। বলেই কল কেটে দিল মির্জাফর, মানে মির্জা ফরহাদ আলী। জুলফিকার এবার চোখ বন্ধ করে কিছু পড়ে নিল। কানে ভেসে আসলো হাওয়ার মাধ্যমে কথা। জুলফিকার বুঝলো সে এসেছে। জুলফিকার বলে ওঠে, বিষ আর জড়িবুটি তৈরি হতে 1 সপ্তাহ লাগবে। এখন আমরা কি করতে পারি আলিওর? অলিওর একজন জিন যে এসেছে জুলফিকারের খাস বন্ধু হয়ে। জুলফিকার তার সাথে বন্ধুত্ব করতেই এভাবে পাগলের অভিনয় করে ঘরবন্দি ছিল এতদিন। অলিওরকে সবাই কাবু করতে পারে না। ওকে কাবু করার জন্য নিয়ম আছে, যেগুলো জুলফিকার নিজের গোপন মাধ্যমে আদায় করেছে। অলিওর এগুলো শুনে ঘর কাঁপানো কণ্ঠে বলে ওঠে, সন্ধ্যা থেকে বাড়ির সবাই এক স্থানে উপস্থিত হয়। সবাই হাসি হাসি মুখে আছে। মুখে হাসি নেই গুটি কয়েকজনের মুখে। এর মধ্যে ফালাক সর্বপ্রথমে সোফার মাঝখানে বসে আছে, মাথায় শাড়ির আঁচল দিয়ে। ফালাককে সবুজ ও গোলাপির মাঝে কাজ করা শাড়ি পরানো হয়েছে। এখন তাকে আংটি পরানো হবে। আংটি পরাবে ফরিদা, যার চোখে মুখে স্পষ্ট রাগ। ফালাকের প্রতি তার কেমন যেন ও অবহেলা কাজ করে। হাতে থাকা সাজানো থালাতে দেখে নিল পিতলের থালার উপর লাল কাপড়ে, তার উপরে সাদা ও লাল গোলাপ ফুলের পাপড়ি ছিটানো, মাঝখানে 2টি আংটি, একটি জেহেরের জন্য, অপরটি ফালাকের জন্য। আংটিগুলো জ্বলজ্বল করছে, স্বর্ণের মাঝে হীরের কাজ। এই দামি আংটি ফালাক পরবে যার যোগ্যতা অতি নগণ্য। এটা ভেবেই হতাশায় ছেয়ে গেল ফরিদার মন। জানালা ওকে হালকাভাবে ধাক্কা দিল। বিষণ্ণ মনে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ফালাকের পাশে বসল। উপর থেকে হারমোনিকা হাতে সিঁড়ির রেলিংয়ে 2 হাত ভর দিয়ে দেখছে জুলফিকার উপরে দাঁড়িয়ে আছে, এটা সবার নজরই আছে, কিন্তু কেউ পাত্তা দিল না। মুখে বোকা বোকা হাসি ফুটিয়ে জুলফিকার দাঁড়িয়ে আছে। রুবাইদা তো উপরেই তাকিয়ে ছেলেকে দেখছে। জেহের গাঢ় কালো সবুজ রঙের পাঞ্জাবি পরে এসেছে, হাতা ফোল্ড করে বসলো ফালাকের সামনে। তামান্না হাতে ফোন নিয়ে ছবি তুলছে। শুধু তামান্না না, তাহির ও চিত্রা সবাই মিলেই। লিমন হাত ভাঁজ করে দাঁড়িয়ে শুধু দেখে যাচ্ছে জেহেরকে। বোঝার চেষ্টা করছে শুধু জেহেরকে সত্যি ফালাককে ভালোবাসে নাকি সব নাটক। এই আতঙ্ক তার মধ্যেও আছে। ফালাক মেয়েটি অনেক ভালো, মেয়েটির মনে নেই কোনো প্যাস। অসহায় মেয়েটিকে চাইলেই সবাই ভালো কারো হাতে তুলে দিতে পারে। অবশ্য সবার কাছে জেহের তো মহান। জেহের সোফায় বসেই তাকালো উপরের দিকে, জুলফিকারের দিকে তাকিয়ে হাসি দিল, যেটা দেখে জুলফিকার নিজেও হাসি দেয়। অতঃপর হাতের হারমোনিকা ঠোঁটে ছুঁয়ে বাজাতে শুরু করলো। সেই মধুর সুর শুনেই উপরের দিকে তাকালো ফালাক। মাথায় থাকা শাড়ির আঁচলটা পড়ে গেল আপনা আপনি। জুলফিকার হারমোনিকা বাজাতে থাকে। ঠোঁটের সাথে হারমোনিকার এক এক প্রান্ত পরিবর্তন হতে চলেছে। অপলক দৃষ্টি ফালাকের। চৈতি মোহিত চাহনি দিয়ে বলে, He is really magic person, Arnie girl. Can we love him easily? পাশে থাকা এলিনা বলে ওঠে, I must say, but Jeheran is different. His expression is just killer.
বাট আমার চোখে তো জুলফিকার এক রহস্যময় মানব। হোয়াট ইজ রহস্যময় মানব? ইট ইজ সাউন্ড ডিফারেন্স। চৈতি মুখটা ভেঙচি মেরে আর চোখে তাকালো এলিনার দিকে। এই এক বিলিতি মেয়েকে সব খুঁড়ে খুঁড়ে বাংলা বুঝিয়ে দিতে হয়, আবার এর মধ্যে অর্ধেক বাংলা ভাষার ইতিহাস পাল্টে দেওয়ার মতো কথা বলে, মানে পুরো বাংলার শব্দ চয়ন উল্টোপাল্টা। চৈতি তবুও বলে, রহস্যময় হলো যার মধ্যে হাইডেন কিছু বিষয় থাকে যেগুলো আমরা ধরতে পারি না। এলিনা ঠোঁটটা গোল করে বলে, ওয়াও। জুলফিকার হারমোনিকা বাজানো থামালে শুরু হয় আংটি পরানো। ফালাককে আংটি পরিয়ে দিল ফরিদা। সেদিকে নজর নেই ফালাকের, সে শুধু নিশ্চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। জেহের দেখছে ফালাককে। ভীতময়ীর এই সাজ তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। জেহের মনে মনে বলে, ভীতময়ীকে ভিন্ন দিনে ভিন্ন রূপে আবিষ্কার করে মনের মধ্যে ভালোবাসার দীর্ঘতা বাড়িয়ে দিচ্ছে। এই ভালোবাসা চিরদিনের জন্য হৃদয়স্থলে গেঁথে রাখবো আমি। জেহের যাকে ভীতময়ী বলে সম্বোধন করছে তার রাগান্বিত রূপ সেও দেখেছে ও, কিন্তু জেহেরের মনের মাঝে এই নামটা এখনও বসবাস করে। ফালাককে আংটি পরানোর পর এবার জেহেরের পালা আসে। জেহেরকে কে আংটি পরাবে এটা নিয়ে কথা উঠতেই তামান্না বলে, আমাদের হবু ভাবে পরিয়ে দিক আংটি, একসাথে দুজনের ছবি তুলে নিব তাহলে। রুবাইদা হেসে দিল। ফরিদা বলে, ওসব টিভি পর্দার প্রেম বাস্তবে মুরব্বীদের সামনে হয় না। জেহেরকে বড়রা কোনো একজন আংটি পরিয়ে দেবে। রুবাইদা ফরিদাকে স্বাভাবিক করে বলে, আচ্ছা ঠিক আছে, জুনাইদ আছে তো, ওই না হয় মিষ্টি মায়ের হয়ে আংটি পরিয়ে দিবে, এতে কোনো সমস্যা নেই। জুনায়েদ সওদাগর আংটি হাতে নিয়ে এগিয়ে যেতে নেয় জেহেরের কাছে। জেহেরের চোখটা এখন জুলফিকারের দিকে স্থির। দুজনের মুখেই হাসি, দুজন দুজনকে বিদ্রুপের হাসি উপহার দিয়েছে। জেহের হাসে সে ফালাককে নিজের করে নিচ্ছে, তাই জুলফিকার বোকা বোকা হাসি সবসময় দেয়। এখন কেন হাসছে এটা বুঝল না জেহের। জুনায়েদ সওদাগর পাশে বসতেই জেহেরের ফোনে কল আসলো। জেহের ফোন হাতে নিয়ে দেখলো তার এক গোপন লোক কল করেছে। জেহের না চাইতেও রিসিভ করলো, কারণ এই লোক সবসময় কল দেয় না। বুঝে শুনে প্রয়োজনে এই লোক কল দেয়। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, গুপ্তধন পাওয়া গেছে স্যার, ওগুলো আপনাদের সওদাগর মহলের জঙ্গলটার দিকে। আজকেই ওগুলো সরিয়ে নেওয়ার ধান্দায় আছে অন্য কেউ। আমি আড়ালে শুনে এখানে আসি, দেখলাম সত্যি এখানে গুপ্তধন। জেহের একবার জুলফিকারের দিকে তাকালো। জুলফিকার এবার ঠোঁটটা আরো বেশি চওড়া করলো, যার মানে ফালাককে সে নিজের করতে না পারলেও এই গুপ্তধন ও আরো একটি জিনিস সে নিজের আয়ত্তে করে নিয়েছে। জুলফিকার যেতে যাচ্ছে, ভাবতেই আগুন যেন মাথায় দাউ দাউ করে উঠল। জুনায়েদ সওদাগর ততক্ষণে আংটি নিয়ে এগিয়ে আসলো। যেই জেহেরের হাত ধরতে যাবে অমনি জেহের উঠে দাঁড়ালো। জেহেরকে ওভাবে উঠে দাঁড়াতে দেখে জুনায়েদ সওদাগর নিজেও উঠে দাঁড়ালেন, প্রশ্ন ছুঁলেন, কি হয়েছে? গুপ্তধনের নতুন সন্ধান পাওয়া গেছে, আমি দ্রুত সেখানে যেতে হবে। আমি আসছি বড় বাবা। জুনায়েদ সওদাগর বাধা দিলেন না, এটা তার ছেলের আমানত, এটাকে ধরে রাখতেই হবে। এর সাথে কোনো না কোনোভাবে মধুজার মৃত্যু জড়িয়ে আছে হয়তো। সবকিছুর গোপন খোঁজ চলছে, এখন শুধু সময়ের অপেক্ষা। জেহের চলে যাওয়ায় খুশিতে লাফিয়ে উঠল ফরিদা ও এলিনা। রুবাইদা আতঙ্কের সাথে বলে, এভাবে গেল কেন ছেলেটা? জুনায়েদ সওদাগর আশ্বস্ত দিয়ে বলেন, একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য ডাকা হয়েছে, আমাকে বলে গেছে এটা শেষ হলেই চলে আসবে। সবাই একটু শান্ত হলো। এদিকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো জুলফিকার। এসে জুনায়েদ সওদাগরের থেকে আংটিটি ছো মেরে নিয়ে নিজের আঙুলে ঢুকিয়ে বলে, এটা অনেক সুন্দর, এটা আমি নিব। রুবাইদা জুলফিকারের কাছে এসে বলে, এভাবে বলে না, ওটা তোমার ভাইয়ের জন্য। জুলফিকার পাত্তা দিল না, মুখটা শুকনো করে ফালাকের কাছে এসে বলে, এই বউ দেখ, আমরা দুজনেই আংটি পরেছি, তুই আর আমি দুজনেই একসাথে পরেছি আংটি, ভালো হয়েছে না বল? ফালাক দেখলো জুলফিকারের আঙুলে আংটিটি ভালোভাবে সেট হয়েছে। ফালাক এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। বেশিক্ষণ তাকানোর ইচ্ছে শক্তি তার মধ্যে নেই। জুলফিকার কোনো উত্তর পেল না, তাই আবারও বোকা বোকা ভাব নিয়ে বলে, এই বউ বল না কেমন হয়েছে? আমি জানি না। আসলে ফালাক চাইছে জুলফিকারকে অবহেলা করতে, জুলফিকারের প্রতি জমে থাকা অনুভূতির কবর দিতে, তবুও পারছে না। এখন আবার এর মাঝে জুলফিকার তার সাথে বউ বউ করে কথা বলতে এসেছে।
ফালাকের মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছে, কি করবে না করবে মাথা কাজ করছে না। শুধু জানে এখন এই লোকটিকে তার গুরুত্ব দেয়া যাবে না। সে যথেষ্ট বড় ও বুদ্ধিমতী, তাকে বুঝে শুনে চলতে হবে। জেহের পছন্দ করবে না তার সাথে কথা বলা, আর বড়দের সামনে নিজেকে অপমান করা হবে। জুলফিকার ফালাকের মুখের দিকে তাকিয়ে দুষ্টু হাসল। সে তো জানে ফালাক কি ভাবছে, তাও সে মনটাকে খারাপের মতো করেই বলে,